আমাদের আজকের আলোচ্য টপিকস হলো এর পরবর্তী সমানুতা। সেই পরবর্তী সমানুতা শোনো। আমাদের আলোচ্য সমানুতা হলো স্টেরিও এর গ্রিক নাম তো স্টেরিও, এর বাংলা নাম হলো ত্রিমাত্রিক। স্টেরিও বা ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক সমানুতা, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। ত্রিমাত্রিক তো বোঝোই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে যেটা, সেটাই হলো ত্রিমাত্রিক ব্যাপার, সেই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও গ্রিক শব্দ, এর বাংলা নাম হলো ত্রিমাত্রিক। স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা আমাদের আলোচ্য বিষয়। স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা আমাদের আলোচ্য বিষয়। ভালো করে শোনো, আমি কয়েকবার করে পর্ব বলবো, বেশ কয়েকবার করে বলবো। না বুঝলে তো সাথে সাথে জিজ্ঞেস করবাই, আবার পরেও জিজ্ঞেস করবা, আগামী ক্লাসেও জিজ্ঞেস করবা, প্রয়োজনে আবার পড়াবো। একটু ঝামেলা আছে, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা একটু জটিলতা আছে। স্টেরিও একটি গ্রিক শব্দ, এর বাংলা নাম হলো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে এক্স ওয়াই জেড অক্ষ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সেই ত্রিমাত্রিক, এটাকে গ্রিক শব্দে বা গ্রিক ভাষায় স্টেরিও বলা হয়। চতুর্যোজী কার্বন, কার্বনের কিন্তু 4 হাত অর্থাৎ 4 যোজনী। চতুর্যোজী কার্বনের চারদিকে যে পরমাণু বা মূলক আছে, তার ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের ভিন্নতা থাকবে। এইটাই চতুর্যোজী কার্বনের পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাস যেরূপ আছে, এইটাই চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্য আছে। এটা কিউ, এরপর আছে জেড, এখানে আছে পি, এখানে আছে আর। এই চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে, তাকে বলা হয় ত্রিমাত্রিক সমানুতা, বা এটাকে গ্রিক ভাষায় বলা হয় স্টেরিও সমানুতা। আর স্টেরিও সমানুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো তৈরি হবে, এই একটা চিত্র তৈরি হয়েছে, এই আর একটা বা আরো হতে পারতো, সেই ত্রিমাত্রিক চিত্রকে বলা হয় কনফিগারেশন। স্টেরিও সমানুতা আবার দুই ধরনের। এক নম্বর হলো জ্যামিতিক বা সিস ট্রান্স সমানুতা। সিস ট্রান্স সমানুতা। আরেকটা হলো আলোক সমানুতা। আমি ব্যাখ্যা দেব, আবার প্রাথমিক ধারণা আবার দিচ্ছি, শোনো। আমাদের আলোচ্য বিষয় হলো স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। ত্রিমাত্রিক স্থান মানে এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে স্থান, তার মানে হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাপেক্ষে স্থান। চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে, সেটাকে বলা হয় ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতা। আর স্টেরিও সমানুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো তৈরি হয়, যেমন এই একটা চিত্র তৈরি হয়েছে, এই একটা, এই ত্রিমাত্রিক চিত্রকে বলা হয় কনফিগারেশন। স্টেরিও সমানুতা দুই প্রকারের। এক প্রকার হলো জ্যামিতিক বা সিস ট্রান্স সমানুতা,
আরেকটা হলো আলোক সমানুতা। আরেকবার শোনো সবাই, আমাদের আলোচ্য বিষয় হলো স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও এক গ্রিক শব্দ, এর অর্থ হলো ত্রিমাত্রিক স্থান, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাপেক্ষে স্থান। এখন স্টেরিও সমানুতার সংজ্ঞা শোনো। চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে সেই সমাণুদেরকে বলা হয় ত্রিমাত্রিক সমাণু বা স্টেরিও সমাণু। স্টেরিও সমাণুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো আছে সেগুলোকে বলা হয় কনফিগারেশন। যেমন এই একটা চিত্র, এই আরেকটা চিত্র, বা অন্য কোনো চিত্র হতে পারে। স্টেরিও সমাণুদের ত্রিমাত্রিক চিত্রগুলোকে বলা হয় কনফিগারেশন। স্টেরিও সমানুতা দুই প্রকারের, জ্যামিতিক বা সিস্টান সমানুতা আর আলোক সমানুতা। আরেকবার বলি, মুখস্থ করো। আমাদের আলোচ্য বিষয় হলো স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো ত্রিমাত্রিক স্থান, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে স্থান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাপেক্ষে স্থান। স্টেরিও সমানুতার সংজ্ঞা শোনো। চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জার বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। আর স্টেরিও সমাণুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো তৈরি হয় সেই চিত্রগুলোকে বলা হয় কনফিগারেশন। যেমন এই একটা ত্রিমাত্রিক চিত্র অর্থাৎ কনফিগারেশন, এই আরেকটা ত্রিমাত্রিক চিত্র অর্থাৎ আরেকটা কনফিগারেশন। স্টেরিও সমানুতা দুই প্রকারের, একটা হলো জ্যামিতিক বা সিস্টান সমানুতা, আর একটা হলো আলোক সমানুতা। আমি প্রথমে জ্যামিতিক সমানুতা সম্পর্কে আলোচনা করব। দেখো, জ্যামিতিক সমানুতা সম্পর্কে জানার জন্য আমাদের বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্পর্কে জানতে হবে। এই কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন। এইভাবে কার্বনে কার্বনে দ্বিবন্ধন থাকলে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন করা যায় না, অর্থাৎ এরা আটকা থাকে, ঘুরতে পারে না। এই বন্ধন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন করতে পারে না যখন দ্বিবন্ধন থাকে। যেহেতু দ্বিবন্ধন থাকলে অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না, তাই এরা আটকা থাকে। তাই যেটা সিস কাঠামো সেটা আটকা থেকে অলওয়েজ সিস হয়ে থাকে, আর যেটা ট্রান্স কাঠামো সেটা আটকা থেকে অলওয়েজ ট্রান্স হয়ে থাকে। ফলে দুই ধরনের কাঠামো অর্থাৎ দুই ধরনের সমাণু তৈরি হয়। এইভাবে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না। তাই সিস কাঠামো একটা পাওয়া যায় আর একটা ট্রান্স কাঠামো পাওয়া যায়। দ্বিবন্ধন থাকলেই যে হবে এমন কোনো কথা নাই, চক্র থাকলেও ব্যাপারটি ঘটবে। যেমন দেখো, এদের মধ্যে দ্বিবন্ধন না থেকে যদি চক্র থাকতো, এই তিন কার্বনের চক্র, এই একটা, এই সাইক্লোপ্রোপেন, চক্র থাকলে এরা আটকা থাকতো, এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হতো না। ফলে দুই ধরনের কাঠামো পাওয়া যেত, সিস কাঠামো আর ট্রান্স কাঠামো। কিন্তু এদের মধ্যে যদি একক বন্ধন থেকে থাকে তাহলে কিন্তু এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন করে ফেলা যায়। দেখো, কল্পনা করো, এই বন্ধন একক বন্ধন থাকলে এই একক বন্ধনের এদেরকে অক্ষ বরাবর মুক্ত ভাবে ঘুরিয়ে ফেলা যায়। এই বন্ধন ঘুরাই ফেলা যায়, ঘুরাই ফেলে যেটা আছে ট্রান্স হয়ে, এদের তো একক বন্ধন আছে তাই অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয়। তাহলে এটাকে যদি বন্ধনটাকে ঘুরিয়ে ফেলো তাহলে উপরেরটাকে নিচে আর নিচেরটাকে উপরে নিয়ে আসলাম। তাহলে
যে ছিল ট্রান্স হয়ে সে কিন্তু আবার সিস হয়ে গেল ঘুরে। আবার অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন করা সম্ভব। এখানে তো একক বন্ধন, অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব। তাহলে যে আসিল সিস হয়ে তাকে অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন করে ট্রান্স করে ফেলা যায়। অর্থাৎ উপরেরটা নিচে দিয়ে দিছি, নিচেরটা উপরে দিয়ে দিছি, সিস ট্রান্স হয়ে গেছে। এইভাবে কার্বনে কার্বনে যদি একক বন্ধন থাকে তাহলে অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয়। তাই এই বন্ধন বরাবর ঘুরে উপরেরটাকে নিচে আর নিচেরটার উপরে করে দিলেই সিস যায় ট্রান্স হয়ে, ট্রান্স যায় সিস হয়ে। যেমন দেখো এটা কি হয়ে আছে বলো, এটা ট্রান্স হয়ে আছে, কিন্তু একক বন্ধন আছে তো, তাই এদের মুখ্য অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে। আর অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হওয়ার কারণে এই বন্ধনকে ঘুরে উপরেরটাকে নিচে আর নিচেরটাকে উপরে উঠিয়ে দেব। ফলে এটি সিস হয়ে যাবে। আবার একক বন্ধন থাকার কারণে অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব, তাহলে আবার ঘুরাবো, উপরেরটাকে নিচে নিচেরটাকে উপরে উঠাবো, তখন এটা আবার ট্রান্স হয়ে যাবে। দেখো আবার একক বন্ধন থাকার কারণে অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয়, তাই আবার ঘুরালাম, উপরেরটাকে নিচে নিচেরটাকে উপরে উঠে দিলাম, আবার সিস হয়ে গেল। তাহলে যদি একক বন্ধন থাকে তাহলে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয়, ঘুরে উপরেরটাকে নিচে নিচেরটাকে উপরে উঠিয়ে দেওয়া যায়, এই পাশেও যায় এই পাশেও যায়। কিন্তু ফলে সিস আর ট্রান্সের কোনো পৃথক অস্তিত্ব রয় না। যে সিস সে ঘুরে গিয়ে ট্রান্স হয়ে যায়, যে ট্রান্স সে ঘুরে গিয়ে সিস হয়ে যায়। কিন্তু যদি এদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অথবা কোন চক্র থাকে সাইক্লিক যৌগ, তাহলে এরা আটকা থাকে। আটকা থাকার কারণে এদেরকে আর অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন করা যায় না। ফলে আটকা থেকে সিস যে আজীবন সিস থাকে, ট্রান্স আটকা থেকে আজীবন ট্রান্স হয়ে থাকে। ফলে দুই ধরনের পৃথক কাঠামো তৈরি হয়। আবার বলছি কথাটি, যদি দ্বিবন্ধন থাকে অথবা এরকম চক্র থাকে, এটাকে সাইক্লোপ্রোপেনের 3 কার্বনের চক্র, এই এক কার্বন এই এক কার্বন এই এক কার্বন, এই চক্র থাকলে বা দ্বিবন্ধন থাকলে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। ফলে দুই ধরনের কাঠামো তৈরি হয়, একটা সিস আর একটা ট্রান্স। এখন শোনো, আমাদের আলোচ্য বিষয় কিন্তু জ্যামিতিক বা সিস্টার সমানুতা, সেটা আলোচনা করতেছি। এতক্ষণ আমি বেসিক বিষয়টা আলোচনা করেছি। এই জ্যামিতিক বা সিস্টার সমানুতার পরিবর্তনের কারণে আমরা চোখে দেখি, আমাদের চোখ দেখে কিন্তু এই জ্যামিতিক সিস্টেন্স পরিবর্তনের কারণে। আলোর ফলে সিস ট্রান্স হয়ে যায়, ট্রান্সিস হয়ে যায়, ফলে আমরা চোখে দেখতে পাই। এছাড়া আরো বহু ব্যবহার আছে, হায়ার ক্লাসে দেখতে পাবা। এর ব্যবহারগুলো হায়ার ক্লাসে আলোচ্য বিষয়। আপাতত শোনো, জ্যামিতিক সমানুতা বা সিস্টান সমানুতার সংজ্ঞা বলছি। একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত এক। একই আণবিক সংকেত C4H8 আর গাঠনিক সংকেত এক। দেখো দুইটা গাঠনিক সংকেত কিন্তু এক, কিন্তু দ্বিবন্ধন আছে তো, তাই অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না।
এই অবস্থায় দুইটা ভিন্ন কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব। একটা সিস বিন্যাস যাতে সেম গ্রুপরা সেম সাইডে আছে, আর একটা ট্রান্স বিন্যাস, সেটাতে সেম গ্রুপরা কোনাকুনি হয়ে আছে। তাহলে এটা সিস, এটা ট্রান্স। এখন আমি একে একে দুইবার করে বা তিনবার করে সংজ্ঞা বলবো, ভালো করে দেখো। জ্যামিতিক বা সিস্টান সমানতার সংজ্ঞা শোনো। একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগদের কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব না হলে দুইটা ভিন্ন ভিন্ন কনফিগারেশন বা দুইটা ভিন্ন জ্যামিতিক গঠনযুক্ত দুই ধরনের যৌগের অণু তৈরি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস্টান সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস্টান সমানুতা। আবার বলি, একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত, কিন্তু কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব না হওয়ার কারণে দুইটা ভিন্ন কনফিগারেশন বা জ্যামিতিক গঠনযুক্ত দুই ধরনের যৌগের অণু তৈরি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস্টান সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস্টান সমানুতা। ফাইনালি শোনো, মুখস্থ করো সবাই। একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, কিন্তু কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব না হওয়ার কারণে দুইটা ভিন্ন কনফিগারেশন বা দুইটা ভিন্ন জ্যামিতিক গঠনযুক্ত দুই ধরনের যৌগের অণু তৈরি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস্টান সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস্টান সমানুতা। আরেকবার বলি, একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগদের কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব না হওয়ার কারণে দুইটা ভিন্ন কনফিগারেশন বা দুইটা ভিন্ন জ্যামিতিক গঠনযুক্ত দুই ধরনের যৌগের অণু তৈরি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস্টান সমাণু, আর এদের এরূপ ধর্মতাকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস্টান সমানুতা। জ্যামিতিক সমানুতার শর্ত হলো চারটা। শর্তগুলো শোনো একটা একটা করে। প্রথম শর্ত হলো কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হবে না। সেটা কখন হবে না? যখন দ্বিবন্ধন থাকবে অথবা চক্র থাকবে, তখন কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হবে না, এবং তখনই জ্যামিতিক সমানুতা পাবা। তাহলে আবার শোনো, কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব না হলে জ্যামিতিক সমানুতা তৈরি হবে। আর সেটা কখন হবে? যখন চক্র থাকবে অথবা দ্বিবন্ধন থাকবে, তখন কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। আর যদি সম্ভব না হয় তাহলেই জ্যামিতিক সমানুতা তৈরি হবে। আর যদি একক বন্ধন থাকতো কার্বনে কার্বনে, তাহলে এদের বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হতো, তাহলে কিন্তু জ্যামিতিক সমানুতা পেতা না। তাহলে এখানে কি হতে হবে? দ্বিবন্ধন থাকতে হবে বা চক্র থাকতে হবে, যাতে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হয়, তাহলেই জ্যামিতিক সমানুতা তৈরি হবে। আর জ্যামিতিক সমাণুদের দুই ধরনের সমাণু অর্থাৎ আইসোমার তৈরি হবে, একটা সিস আর একটা ট্রান্স। এই দুই ধরনের সমাণু বা আইসোমার তৈরি হবে। আর আরেকটা শর্ত তো সংজ্ঞায় বলা হয়েছে যে এদের আণবিক সংকেত এক থাকবে, গাঠনিক সংকেত তাও এক থাকবে, কিন্তু পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা থাকবে। একটা সিস বিন্যাস যাতে সেম গ্রুপরা সেম সাইডে আছে, আর একটা ট্রান্স বিন্যাস যাতে সেম গ্রুপরা কোনাকুনি আছে। তাহলে আবার বলছিস, এই ৩ নম্বর শর্ত তো সংজ্ঞায় বলা হয়েছে যে এদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত তাও এক, কিন্তু পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। একটা সিস বিন্যাস
যাতে সেম গ্রুপরা সেম সাইডে আছে, আর একটা ট্রান্সবিনাস যাতে সেম গ্রুপরা কোনাকুনি আছে। আর অ্যালকিন হলেই যে জ্যামিতিক সমানুতা হবে তা না। এই দেখো, এই একটা অ্যালকিন আমি লিখছি, এই অ্যালকিনের জ্যামিতিক সমানুতা অর্থাৎ সিস্টেম সমানুতা তৈরি করা যায় না। এই কিন্তু অ্যালকিন জ্যামিতিক অর্থাৎ সিস্টেম সমানুতা হবে না। কেন হবে না? বলতে পারো স্যার সিস তো বানাইছি, ট্রান্স কি করে বানাবা? সবই তো একই গ্রুপ। অভিন্ন গ্রুপরা কোনাকুনি থাকলে তো ট্রান্স হবে, সেটা তো আর করা যাচ্ছে না। এটা একটাই ফিগার হয়, সিস্টেন্স হয় না, অর্থাৎ জ্যামিতিক সমানুতা হয় না। জ্যামিতিক সমানুতা মানেই কিন্তু সিস্টেম সমানুতা, সিস্টেন্স হওয়া লাগবে। তাহলে যদি অ্যালকিন হয় তাহলে জ্যামিতিক সমানুতা সম্ভব না। কিন্তু প্রতিস্থাপিত অ্যালকিন, দেখো এই অ্যালকিনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি দুইটা মিথাইল আসে, তাহলে প্রতিস্থাপিত অ্যালকিনদের ক্ষেত্রে সিস করা যায় বা ট্রান্সও করা যায়, এই যে করা আছে। তাহলে এক্ষেত্রে এখানে দেখো, এই অ্যালকিনদের জ্যামিতিক সমানুতা বা সিস্টেম সমানুতা সম্ভব না। বলতে পারো স্যার সিস করেছি, ট্রান্স তো আর সম্ভব না, তাহলে জ্যামিতিক অর্থাৎ সিস্টেম সমানুতা সম্ভব না। কিন্তু প্রতিস্থাপিত অ্যালকিন যদি হয়, অর্থাৎ এই দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি দুইটা ক্লোরিন আসে, ধরো এই দুইটা হাইড্রোজেন ছিল না একটু আগে, সেই হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপন করে ক্লোরিন আসছে, এখন কিন্তু জ্যামিতিক অর্থাৎ সিস্টেম সমানুতা তৈরি করা যাচ্ছে। তাহলে যে অ্যালকিন, তার ক্ষেত্রে কিন্তু জ্যামিতিক সমানুতা তৈরি করা যাবে না। কার ক্ষেত্রে যাবে? যেটা প্রতিস্থাপিত অ্যালকিন, দেখো অ্যালকিনের হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপন করে যদি দুইটা ক্লোরিন আসে, প্রতিস্থাপিত অ্যালকিন, তাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানুতা হবে। এখান থেকে কেউ কিছু জিজ্ঞেস করবে? আমার আলোচনা শেষ জ্যামিতিক সমানুতার। কারো কোনো প্রশ্ন আছে? থাকলে পড়ে স্যার ঠরে। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার ডান পাশ দিয়ে স্যার ঘুরেছি স্যার, ওটা কি বাম পাশ দিয়ে ঘোরানো যেত? হ্যাঁ হ্যাঁ, ঘুরাইলেই তো সিস ট্রান্স হয়ে যাবে, এক পাশ দিয়ে ঘুরাইলেই হলো। দুইটাই ঘুরে, দুইটা তো আর একসাথে ঘুরাই দেখা যায় না, আমি এক পাশ দিয়ে দেখাইছি। আর কারো প্রশ্ন? তোমরা একটু পড়ে টোরে আগামী ক্লাসে জিজ্ঞেস করো, প্রশ্ন অবশ্যই হবে। এরপর আমি আলোক বা প্রতিবিম্ব সমানুতা সম্পর্কে আলোচনা করব, কিন্তু এটা আলোচনা করার জন্য কিছু বেসিক দরকার। আলোক বা প্রতিবিম্ব সমানুতা আলোচনার জন্য কিছু বেসিক দরকার, সেই বেসিক গুলো বলছি। আমি প্রথমে বলবো একবর্ণী আলো সম্পর্কে। একবর্ণী আলো তো বুঝছো, এক কালারের আলো, বর্ণ তো কালার। একবর্ণী আলো অর্থাৎ এক কালারের আলো। আরো আলোচনা করব একতলীয় আলো বা তল সমবর্তী আলো সম্পর্কে। একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর আলোচনা করব পোলারাইজেশন। পোলারাইজেশন। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো একবর্ণী আলো অর্থাৎ এক কালারের আলো, আর একতলীয় আলো বা তল সমবর্তী আলো, আর পোলারাইজেশন। এগুলোর সংজ্ঞা আমি একসাথে বলে যাচ্ছি, ভালো করে দেখো। একবর্ণী আলো এটা বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়।
যেমন সোডিয়াম ল্যাম্প যদি নাও তাহলে এটা থেকে একবর্ণী আলো পাওয়া যাবে সোনালী হলুদ। পটাশিয়াম নিলে বেগুনি পাওয়া যাবে। ক্যালসিয়াম নিলে ইটের মতো লাল পাওয়া যাবে। এইভাবে একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। এই আলোর অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। আলো তো সব সমতলে সরলরেখায় চলাচল করে। তাহলে একবর্ণী আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণী আলোটাকে এক বিশেষ প্রিজম, এটাকে বলা হয় নিকল প্রিজম বা পোলারয়েড লেন্স। এই নিকল প্রিজম এর অপর নাম কিন্তু পোলারয়েড লেন্স। এর মধ্য দিয়ে এই আলোটাকে যদি প্রতিসরণ করো তাহলে এই অসংখ্য সমতলে আলোগুলো অসংখ্য সমতলে না থেকে এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে যে চলে আসা আলো, এই আলোকে বলা হয় একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর এই অসংখ্য সমতল আলোটাকে এই প্রিজমের মধ্য দিয়ে ফিল্ট্রেশন করে অর্থাৎ ছেঁকে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। আবার বলি সংজ্ঞা, সবাই ভালো করে শোনো, আরো দুইবার বলবো। একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। যেমন সোডিয়াম ল্যাম্প থেকে সোনালী হলুদ শিখা পাওয়া যায়, একটা বর্ণ। পটাশিয়াম নিলে বেগুনি পাওয়া যায়, ক্যালসিয়াম নিলে ইটের মতো লাল। এইভাবে একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। এই একবর্ণী আলোটা সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণী আলোটাকে এই বিশেষ প্রিজম, এটার নাম নিকল প্রিজম বা পোলারয়েড লেন্স, এর মধ্য দিয়ে যদি প্রতিসরণ করো তাহলে এই অসংখ্য সমতলে আলো যেগুলো ছিল সেগুলো এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে চলে আসা আলোটাকেই বলা হয় একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর এই অসংখ্য সমতলে আলোটাকে ফিল্ট্রেশন করে অর্থাৎ ছেঁকে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকেই বলা হয় পোলারাইজেশন। আরেকবার বলি, একবর্ণী আলো, এই আলো বিশেষ উৎস থেকে পাওয়া যায়। যেমন সোডিয়াম ল্যাম্প থেকে পাওয়া গেছে সোনালী হলুদ শিখা অর্থাৎ আলো। এই একবর্ণী আলোটা সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণী আলোটাকে নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে যদি প্রতিসরণ করো তাহলে এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর এই অসংখ্য সমতলে আলোটাকে প্রিজমের মধ্য দিয়ে পরিস্রাবন করে বা ফিল্ট্রেশন করে বা ছেঁকে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। আরেকবার বলি ফাইনালি, তারপর তোমরা আমাকে জিজ্ঞেস করবা। এই একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। যেমন সোডিয়াম আলো নিয়েছি, এতে সোনালী হলুদ পাওয়া গেছে একটা বর্ণ। এইভাবে পটাশিয়াম ল্যাম্প নিলে একটা বর্ণ পেতাম বেগুনি, ক্যালসিয়াম নিলে পেতাম ইটের মতো লাল। এইভাবে একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। এই আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণী আলোটাকে যদি নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ করো তাহলে এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে চলে আসা আলোটাকেই বলা হয় একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর এই অসংখ্য সমতলে আলোটাকে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণ করে
এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। একটু বইয়ের চিত্র দেখো। আমি ওই সংজ্ঞাটাই বইয়ের চিত্র অনুযায়ী বলছি। বইয়ের চিত্র অনুযায়ী একটু আগের যে সংজ্ঞাটা বললাম না, সেটা বইয়ের চিত্র অনুযায়ী বলছি। দেখো, ভালো করে দেখো। একবর্ণী আলো যা বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়, যেমন সোডিয়াম ল্যাম্প নিয়ে পেলাম এই একবর্ণী আলো। এই একবর্ণী আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়ে চলবে। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণী আলোটাকে এই নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে যদি প্রতিসরণ করো, তাহলে এই আলোগুলো এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলী আলো বা তল সমবর্তী আলো। আর অসংখ্য সমতলে আলোটাকে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণ করে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। তাহলে কি শিখলাম আমরা? এই একবর্ণী আলো এগুলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। আর এই একবর্ণী আলোটা বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়, যেমন সোডিয়াম ল্যাম্প নিয়ে একটা বর্ণ পেয়েছি হলুদ, অর্থাৎ সোনালী হলুদ। এই একবর্ণী আলো যেটাই নাও না কেন, সবই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণী আলোটাকে তুমি নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ করছো, করে দেখবা কি এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলী আলো বা তল সমবর্তী আলো। আর এই অসংখ্য সমতলে আলোটাকে এইভাবে প্রিজমের মধ্য দিয়া সেকে বা ফিল্ট্রেশন করে বা পরিস্রাবন করে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। এখানে কারো কিছু জিজ্ঞেস করার আছে, প্রশ্ন আছে? আমি 4-5 বার করে বলেছি সংজ্ঞা। প্রশ্ন আছে কারো? স্যার ছবিটা বইয়ের কত পেজ আছে স্যার? তোমাকে বইয়ের কত পেজ নেটে শীট দেওয়া হবে? শীট দেওয়া হবে, সেখানে আছে। বইতে নাই, এই এত কিছু নাই। শীট দেওয়া হবে, শীট ধরে পড়বা। বই আর দরকার দেখারই দরকার নেই। শীট দেওয়া হবে, শীট দেওয়াও আছে, অনেকের শীট দেওয়া আছে, অনেকে নিয়েছে শীট। শীট তো অনেকদিন ধরে নিতে বলি। আমি গ্রুপে দিয়ে দেবো, যে দূরে আছো সেই গ্রুপের ছবি দেখে তুলে নেবা, নোট করে নেবা। সবার শীট আছে, আমার বাসায় আসলেই পেয়ে যাবা, ফটোকপি করা আছে। এখন দেখো সবাই, কাইরাল বা অপ্রতিসম কার্বন আলোচনা করতেছি। আমাদের আলোচ্য বিষয় হলো কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। দেখো, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, দেখো কোন একটা কার্বন যদি 4টা ভিন্ন একযোজী পরমাণু বা গোলকের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। আবার বলছি, কোন একটা কার্বন যদি 4টা ভিন্ন একযোজী পরমাণু বা গোলকের সাথে যুক্ত থাকে, তাহলে এই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এখানে এই কেন্দ্রীয় কার্বনটা 4টা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত হয়ে আছে, তাই এই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনকে তারকা চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন বলো তো, এই কার্বনটা কি কাইরাল হলো কিনা?
এটা কি কাইরাল হলো? না স্যার। না স্যার। চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত নাই এই কার্বনটা, তাই এই কার্বনটা কাইরাল না। তাহলে কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এই অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনকে তারকা চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড, যে ল্যাকটিক অ্যাসিড আলোকে ঘুরায় ডানে তাকে বলা হয় ডিল্যাকটিক অ্যাসিড। এটা হলো ডিল্যাকটিক অ্যাসিড অণু। ডিল্যাকটিক অ্যাসিড অণুর এই কেন্দ্রীয় কার্বনটা চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত হয়ে আছে। দেখো, যেহেতু এই কেন্দ্রীয় কার্বনটা চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত আছে, তাহলে এই কেন্দ্রীয় কার্বনটা কি? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। আর অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনকে কি তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ল্যাকটিক অ্যাসিডের কেন্দ্রীয় কার্বনটা হলো অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন, কারণ এটি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত আছে। এখানে একটা দেখো, তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল। মনে আছে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড ইথানল, তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি প্রোপানল। প্রোপানলের 2 নং কার্বনে হাইড্রোক্সি আছে, তাহলে 2 নং কার্বনে হাইড্রোক্সি আছে 2 হাইড্রোক্সি, আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল। 2 হাইড্রোক্সি প্রোপানল যে যৌগ, তাতে এই যে কেন্দ্রীয় কার্বনটা আছে, সেই কেন্দ্রীয় কার্বনটা চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত আছে, তাই এই কার্বনটাও অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এইভাবে কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। আরেকটা বিষয় দেখো, এখানে দেখো আলোর উৎস থেকে আলো আসছে, একবর্ণী আলো। একবর্ণী আলো সাধারণ আলোর মতোই অসংখ্য সমতলে যাচ্ছে। অসংখ্য সমতল আলোটাকে নিকল প্রিজম, এটাকে বলা হয় রসায়ন ভাষায় পোলারাইজিং ফিল্টার, এ দিয়ে ছেকে এক সমতলে নিয়ে আসছি। এখানে কিন্তু আলো এক সমতলে যাচ্ছে। এই এক সমতলে আলো তরঙ্গ আকারে আগাইছে। এক সমতলে আলোটা তরঙ্গ আকারে আগাইয়া ঢুকেছে কোথায়? কাইরাল যৌগের দ্রবণের টিউবের মধ্যে, অর্থাৎ আলোক সক্রিয় যৌগের দ্রবণের টিউবের মধ্যে ঢুকে আলোটা বের হওয়ার সময় ডানে কাত হয়ে গেছে। ডানে একটা ডিগ্রিতে কাত হয়ে গেছে, সেটা আবার চোখে দেখা গেছে। এই মনিটরে তাকাইলেই চোখে দেখতে পাবা কত ডিগ্রি আলো কাত হয়েছে। দেখো, যে আলো ছিল সেই আলো কিন্তু পরে কাত হয়ে গেছে। আলোটা ডানে কাত হয়ে গেছে, সেটা চোখে দেখতে পাওয়া গেছে। আবার বলছি, এই আলোর উৎস থেকে আলো আসছে, এই আলো সাধারণ আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হচ্ছে। এটাকে পোলারাইজিং ফিল্টার অর্থাৎ নিকল প্রিজমের মধ্য দিয়ে চালনা করছো, ফলে এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হচ্ছে। এই এক সমতলে আলোটা তরঙ্গ আকারে, আলো তো তরঙ্গ আকারে আগায়, আলোটা তরঙ্গ আকারে ঢুকে গেছে কোথায়? কাইরাল যৌগের দ্রবণের টিউবে, অর্থাৎ আলোক সক্রিয় যৌগের দ্রবণের টিউবে ঢুকে গিয়ে এই আলোর তলটা ডানে কাত হয়ে গেছে। ডানে কাত হয়ে গেছে একটা ডিগ্রিতে। কত ডিগ্রি সেটা চোখে দেখা যাবে। ডানে যে কাত হয়েছে সেটা দেখতে পাচ্ছ। দেখো আপতিত আলো আর নির্গত আলোর ক্ষেত্রে দেখো, দুইটা আলো কিন্তু একই সমতলে নাই, ডানে কাত হয়ে গেছে, ডানে কাত হয়ে গেছে, তাই এটা দক্ষিণাবর্তী বা ডেস্কটপ বা প্লাস। আর যদি আলোটা বাঁয়ে কাত হয়ে যেত,
তাহলে এটাকে বলা হতো বামাবর্তী বা লেভো বা মাইনাস। আর যদি কোনো দিকে না আলোর তল ঘুরতো তাহলে এটা আলোক নিষ্ক্রিয় যৌগ হতো। প্রয়োজনে আরেকবার দেখো চিত্র। আলোর উৎস থেকে আলো আসছে, এই আলো সাধারণ আলোর মতো অসংখ্য সমতলে যাচ্ছে। অসংখ্য সমতলে আসা আলোটাকে পোলারাইজিং ফিল্টার দিয়ে ছেঁকে এক সমতলে নিয়ে আসা হয়েছে। এক সমতলে আলোটা তরঙ্গ আকারে গিয়ে, আলো তো তরঙ্গ আকারেই যাবে, গিয়ে কাইরিয়াল যৌগের অর্থাৎ আলোক সক্রিয় যৌগের ডোবনের টিউবের মধ্যে ঢুকছে। ঢুকে এই আলোর তলটা ডানে কাত হয়ে গেছে, ডানে একটা ডিগ্রি করে অর্থাৎ অর্থাৎ একটা কোণে ডানে কাত হয়ে গেছে, যা চোখে দেখা যাচ্ছে। এই মনিটরে তাকাইলেই চোখে দেখা যাবে যে আলোর তল ডানে কাত হয়ে গেছে। ডানে কাত হয়ে যাওয়ার কারণে এই আলোটাকে বলা হয় দক্ষিণাবর্তী বা ডেক্সটো বা প্লাস। আর বাঁয়ে কাত হয়ে গেলে এটাকে বলা হয়তো বামাবর্তী বা লেভো বা মাইনাস। আর যদি ডানে বামে কোথাও আলোর তল না ঘুরতো তাহলে এই যৌগটা, এই কাইরিয়াল যৌগটা আলোক নিষ্ক্রিয় হতো। এখন আমি আলোচনা করতেছি আলোক সমানুতা। ভালো করে শোনো, ভালো করে দেখো। আলোক বা প্রতিবিম্ব সমানুতা আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয় হলো আলোক বা প্রতিবিম্ব সমানুতা। বলতে পারো স্যার এতক্ষণ এতক্ষণ আলোচনা করছি আমি এর বেসিক। আলোক বা প্রতিবিম্ব সমানুতা আমাদের আলোচ্য বিষয়। দেখো ভালো করে। একই আণবিক সংকেত C3H6O3, C3H6O3 একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গঠন। দুইটা যৌগ লিখবো, দুইটা যৌগের ত্রিমাত্রিক গঠন। ত্রিমাত্রিক গঠন মানে কি? এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে যে গঠন সেটাকে বলে ত্রিমাত্রিক গঠন। একই ত্রিমাত্রিক গঠন। এবং কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম তাও এক এবং অভিন্ন। দেখো এটা যে যে কার্যকারীমূলক আছে, এইটা একই কার্যকারীমূলক আছে, কিন্তু এইটার বিম্বের মতো এইটা দেখা যাবে, দর্পণ বিম্বের মতো। আমি প্রয়োজনে দর্পণটা আমি আগে এঁকে দেই। এটা দর্পণ অর্থাৎ আয়না বা মিরর বলতে পারো। এই দর্পণ, দর্পণ মানে আয়না বা মিরর যা বলো। একটার দর্পণ বিম্বের মতো কিন্তু আরেকটার কনফিগারেশন। তোমরা তো জানোই আলোক সমানুদের ত্রিমাত্রিক চিত্রগুলোকে কি বলা হয়? কনফিগারেশন। এবার জ্যামিতিক সমানুদের ত্রিমাত্রিক চিত্রকে কনফিগারেশন বলা হয়। তাহলে দেখো সবাই,
আমি বেশ কয়েকবার সংজ্ঞা বলবো, এটা আরো সাথে আবার রিলেটেড আছে অনেক কিছু, ভালো করে দেখো। একই আণবিক সংকেত এবং একই ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট, কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন, কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে। কেউ এক সমতুল্য আলোর তলটাকে ডানে ঘুরিয়ে ফেলে, কেউ এক সমতুল্য আলোর তলটাকে বাঁয়ে ঘুরিয়ে ফেলে। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আবার বলি, দেখো, একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গাঠনিক সংকেত, আর কার্যকারীমূলক এক থাকার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো সব এক এবং অভিন্ন হয়, কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে। কেউ আলোর তলটাকে ডানে ঘুরায়, কেউ আলোর তলটাকে বাঁয়ে ঘুরায়। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আরেকবার বলি, মুখস্থ করো সবাই। একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গাঠনিক সংকেত, এবং কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম তাও এক এবং অভিন্ন হয়, কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে। কেউ আলোর তলটাকে ডানে ঘুরিয়ে ফেলে, কেউ আলোর তলটাকে বাঁয়ে ঘুরিয়ে ফেলে। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আরেকবার বলি, মুখস্থ করো। একই আণবিক সংকেত এবং একই ত্রিমাত্রিক গাঠনিক সংকেত, আর এদের কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম তাও এক এবং অভিন্ন হয়, কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে। কেউ আলোর তলটাকে ডানে ঘুরায়, কেউ আলোর তলটাকে বাঁয়ে ঘুরায়। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আলোক সমানুতার শর্তগুলো শোনো। আলোক সমানুতার 1 নম্বর শর্ত হলো অণুতে অপ্রতিসম কার্বন অর্থাৎ কাইরিয়াল কার্বন থাকতে হবে। দেখো, কাইরিয়াল কার্বন আছে। আর এদের তো ত্রিমাত্রিক চিত্র যেগুলো তৈরি হয় সেগুলোকে কনফিগারেশন বলা হয়। এই উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে, অর্থাৎ এই কনফিগারেশনের দর্পণ প্রতিবিম্বের মতো এইটা, বা এই কনফিগারেশনের দর্পণ প্রতিবিম্বের মতো এইটা, এবং উভয় কনফিগারেশন পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে, অর্থাৎ এইটাকে কেটে এটার উপর ফেলবা, মেলবে না, বা এইটাকে কেটে এটার উপর ফেলেও মেলবে না। জাস্ট লাইক ডান হাতের দর্পণ প্রতিবিম্ব বাঁ হাত, দেখো, ডান হাতের দর্পণ প্রতিবিম্ব বাঁ হাত, এরা পরস্পরের উপর অপরিস্থাপনীয়, একটাকে আরেকটার উপর ফেললে কি মেলে না। এই না মিলে যাওয়াটা কি বলা হয়? অপরিস্থাপনীয় বা অসমপতিত হওয়া। তাহলে এরা পরস্পরের উপর অপরিস্থাপনীয় বা অসমপতিত হবে, একটাকে আরেকটার উপর ফেললে মেলবে না। আর উভয়ের তল প্রতিসাম্য যেটা, সেটা থাকবে না। তল প্রতিসাম্য মানে এক্স ওয়াই জেড যে তল আছে, সেই তল প্রতিসাম্য সেই এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে সমান কৌণিক দূরত্বে এরা থাকবে না, অর্থাৎ তল প্রতিসাম্য থাকবে না। এবং কেন্দ্র প্রতিসম থাকবে না। কেন্দ্র থেকে সবগুলো গ্রুপ যদি সমান দূরত্বে থাকে তাহলে এটাকে বলা হয় কেন্দ্র প্রতিসম, তাও থাকবে না। একটা বেশি দূরে, একটা কম দূরে, এইভাবে এইভাবে আছে। তাহলে আবার বলছি, এক্স ওয়াই জেড হলো তিনটা তল, তিনটা তলের সাপেক্ষে এরা সমান কৌণিক দূরত্বে থাকবে না, অর্থাৎ তল প্রতিসমতা থাকবে না এদের। আর এদের কেন্দ্র প্রতিসমতা থাকবে না, কেন্দ্র থেকে এরা সমান দূরত্বে থাকবে না, ভিন্ন ভিন্ন দূরত্বে থাকবে। তাহলে শর্তগুলো আরেকবার শোনো। 1 নম্বর শর্ত হলো কাইরিয়াল কার্বন অর্থাৎ অপ্রতিসম কার্বন থাকতে হবে।
2 নম্বর শর্ত হলো উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে, অর্থাৎ এই কনফিগারেশনের বিম্বের মতো হবে এইটা, আবার এই কনফিগারেশনের বিম্বের মতো হবে এইটা। এভাবে উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে এবং উভয় কনফিগারেশন পরস্পরের উপর অপরিস্থাপনীয়, অর্থাৎ এইটাকে কেটে এটার উপর ফেলো মেলবে না, বা এটাকে কেটে এটার উপর ফেলো মেলবে না। আর এদের তল প্রতিসম এটাও থাকবে না, আর কেন্দ্র প্রতিসম এটাও থাকবে না। তল প্রতিসমতা মানে হয় এক্স ওয়াই জেড তিনটা তল, সেই তিনটা তলের সাপেক্ষে সবগুলো গ্রুপ সমান কৌণিক দূরত্বে থাকবে না। আর কেন্দ্র থেকেও এরা সমান দূরত্বে থাকবে না, কেউ 70 ন্যানোমিটার, কেউ 180 ন্যানোমিটার, কেউ 40 ন্যানোমিটার, কেউ 42 ন্যানোমিটার। তাহলে আরেকবার বলি, উভয় যোগের কাইরাল কার্বন থাকতে হবে, এলো প্রথম শর্ত আলোক সমানুতার। এবং উভয় কনফিগারেশন পরস্পরের উপর দর্পণ প্রতিবিম্বের মতো হবে, এই কনফিগারেশনের দর্পণ প্রতিবিম্বের মতো ওইটা, বা ওই কনফিগারেশনের দর্পণ প্রতিবিম্বের মতো এইটা হবে। এবং একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় বা অসমপতিত হবে, অর্থাৎ এটাকে কেটে এটার উপর ফেললে মেলবে না, বা এটাকে কেটে এটার উপর ফেললে মেলবে না। আর এদের তল প্রতিসমতা থাকবে না, আর কেন্দ্র প্রতিসমতা তাও থাকবে না। মুখস্থ করো, আরেকবার বলি ফাইনালি, কাইরাল কার্বন থাকতে হবে, উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে, এবং উভয় কনফিগারেশন একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় বা অসমপতিত হবে, অর্থাৎ একটাকে কেটে আরেকটার উপর ফেললে মেলবে না। আর তল প্রতিসমতা থাকবে না এবং কেন্দ্র প্রতিসমতা থাকবে না। তল প্রতিসমতা মানে এক্স ওয়াই জেড অক্ষ তিনটা তল, সেই তিনটা তল থেকে এই সবগুলো গ্রুপ সমান কৌণিক দূরত্বে থাকবে না, অর্থাৎ তল প্রতিসমতা থাকবে না। আর কেন্দ্র থেকেও সবগুলো গ্রুপের সমান দূরত্ব থাকবে না, অর্থাৎ কেন্দ্র প্রতিসমতা তাও থাকবে না। এই শর্ত পূরণ করলে আলোক বা প্রতিবিম্ব সমানুতা পাওয়া যাবে। এখন আমি এর সাথে রিলেটেড আর দুইটা ছোট টপিকস আছে বলে যাচ্ছি, তাহলে পড়া শেষ আজকের মতো। তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা একেবারে, তারপর আগামী ক্লাসে জিজ্ঞেস করবা। আমাদের গৃহীত যে খাদ্যগুলো আছে না, সবই তো আলোক সমাণু, বা আমাদের দেহের যে প্রোটিন গুলো সেগুলো আলোক সমাণু থেকে তৈরি হয়। আমাদের আলোচ্য বিষয় হলো এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড, এই একই নাম, মানে একই জিনিস আলাদা নাম। এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড, ভালো করে দেখো সংজ্ঞা বলছি। এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপডের সংজ্ঞা শোনো। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর আর একটা সমপতিত নয়। কাইরাল কার্বনধারী এরূপ দুটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে, এটা 2.24 ডিগ্রি, এটাও 2.24 ডিগ্রি, সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, এটা প্লাস দিকে, এটা মাইনাস দিকে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড। আর এদের এরূপ আলোক সক্রিয়তাকে বলে এনানসিওমারিজম। আবার বলছি, জটিল সংখ্যা শোনো ভালো করে। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর আরেকটা সমপতিত নয়। কাইরাল কার্বনধারী এরূপ দুইটা আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, এটা প্লাস দিকে, এটা মাইনাস দিকে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড। আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলা হয় এনানসিওমারিজম। ফাইনালি বলি আরেকবার, আমাদের আলোচ্য বিষয় হলো এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর আরেকটা সমপতিত নয়। এরূপ কাইরাল কার্বন সম্বলিত দুইটা আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে,
তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনান্সিওমার বা এন্টিমার বা এন্টিপড। আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলা হয় এনান্সিওমারিজম। অর্থাৎ আমার ভাষায় বলি, এই দুটো আলোক সক্রিয় সমাণু যে দুটো আছে, এদের যমজ ভাই বা যমজ বোনের মতো বিবেচনা করো। এই যমজ বিষয়টাকেই বলা হয় এনান্সিওমার বা এন্টিমার বা এন্টিপড। এরা পরস্পরের যমজ, অর্থাৎ এনান্সিওমার বা এন্টিমার বা এন্টিপড। তাহলে এখন মিলাও, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু একটার উপর আরেকটা সমপতিত নয়। কাইরিয়াল কার্বন সম্বলিত এরূপ দুটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনান্সিওমার বা এন্টিমার বা এন্টিপড। আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলা হয় এনান্সিওমারিজম। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা সংজ্ঞা আছে রিলেটেড, সেটা বললেই শেষ আজকের পড়া। রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ রেসিমিক মিশ্রণ দেখো, এই দুইটা এনান্সিওমার যে দুইটা আছে, এই দুইটা কিন্তু দুইটা ল্যাকটিক অ্যাসিডের এনান্সিওমার। এই যেটা ডানে ঘুরায় সেটাকে বলা হয় ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড, আর বায়ে ঘুরাইলে এল বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। এই ডি মানে ডেক্সটো, ডেক্সটো ডেক্সটোই হলো ডি। ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড যেটা ডানে ঘুরায় আলোর তলটাকে, আর যেটা বায়ে ঘুরায় সেটাকে বলা হয় এল বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। ডি হলো ডেক্সটো আর এল হলো লেভো বা দক্ষিণাবর্তী বামাবর্তী, তাও বলা হয়। তাহলে দেখো এখন রেসিমিক মিশ্রণ দেখো, দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণ, অর্থাৎ এটার 300 অণু এটারও 300 অণু, এটার 450 অণু এটার 450 অণু, বা এটার 700 অণু এটার 700 অণু, এরূপ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই ধরনের মিশ্রণ আলোর তলকে ঘুরাতে পারে না, কারণ অর্ধেক অংশ অণু এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে যত ডিগ্রি ঘুরাতে চায়, অপর অর্ধেক অংশ অণু এক সমতুল্য আলোর তলটাকে বিপরীত দিকে তত ডিগ্রি ঘুরাতে চায়। ফলে এক অংশের ঘূর্ণন ক্রিয়া দ্বারা অপর অংশের ঘূর্ণন প্রশমিত হয়ে যায়। ফলে সামগ্রিকভাবে মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু মিশাইছো কাদের? সক্রিয়দের। এরূপ স্পেশাল মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। আর রেসিমিক মিশ্রণে ডি এর সাথে এল মিশানো হয়, তাই এটাকে ডিএল মিশ্রণ, বা প্লাস ঘূর্ণনের সাথে মাইনাস ঘূর্ণন মিশানো হয়, তাই এটাকে প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়। দুইটা নাম, ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ। তাহলে আবার শোনো, রেসিমিক মিশ্রণ আবার শোনো, দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। অর্থাৎ এটার 300 অণু এটারও 300 অণু, এটার 400 অণু এটারও 400 অণু, বা এটার 800 অণু এটারও 800 অণু। এইভাবে দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণটা এক সমতুল্য আলোর তলটাকে ঘুরাতে পারে না, কারণ এক অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে যত ডিগ্রি ঘুরাতে চায়, অপর অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে বিপরীত দিকে তত ডিগ্রি ঘুরাতে চায়। ফলে এক অর্ধাংশের ঘূর্ণনকে অপর অর্ধাংশের ঘূর্ণন প্রশমিত করে ফেলে। ফলে সামগ্রিকভাবে মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরূপ স্পেশাল মিশ্রণটাই হলো রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। আর রেসিমিক মিশ্রণে ডি সমানুর সাথে এল সমানু মিশানো হয়, তাই এটাকে ডিএল মিশ্রণ, অথবা প্লাস ঘূর্ণনের সাথে মাইনাস ঘূর্ণন মিশানো হয়, তাই এটাকে প্লাস মাইনাস মিশ্রণ, তাও বলা হয়। আরেকবার শোনো, ফাইনালি বলছি, তাহলে শেষ, আমাদের পড়া শেষ। রেসিমিক মিশ্রণ শোনো, দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। যেমন এইটার 1100 অণু এটারও 1100 অণু, এইভাবে দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণ সমবর্তী আলোর তলকে ঘুরাতে পারে না,
কারণ অণুর এক অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে যত ডিগ্রি ঘোরাতে চায়, অপর অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে বিপরীত দিকে তত ডিগ্রি ঘোরাতে চায়। ফলে এক অর্ধাংশের ঘূর্ণন দ্বারা অপর অর্ধাংশের ঘূর্ণন প্রশমিত হয়ে যায়। ফলে সামগ্রিকভাবে আলো আর ঘোরে না। ফলে মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু মিশেইছো কাদের? সক্রিয়দের। এরূপ স্পেশাল মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। আর রেসিমিক মিশ্রণে ডি এর সাথে এল সমাণু মিশানো হয়, তাই ডিএল মিশ্রণ বলা হয়, বা প্লাস ঘূর্ণনের সাথে মাইনাস ঘূর্ণন মিশানো হয়, তাই এটাকে প্লাস মাইনাস মিশ্রণ তাও বলা হয়। আর এটা পাঞ্জা লড়ার মতো। একজন যদি একদিকে বল দেয় 700 কিলোজুল, আরেকজন বিপরীত দিকে যদি বল দেয় 700 কিলোজুল, তাহলে একজনের বল দ্বারা আরেকজনের বল নাকচ হয়ে যায় বা প্রশমিত হয়ে যায়। ফলে এটা স্থির থাকে, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমরা একটু বলো তো, এইটার 500 অণু আর এইটার যদি 600 অণু মিশাতাম তাহলে কি রেসিমিক হতো? না স্যার। তখন প্রাধান্য হতো 600 অণু যেখানে আছে, সেরূপ রেসিমিক নয়। কেউ কিছু বলবা? ক্লাস শেষ করব। আর আজকে রেকর্ডটা দেওয়া থাক, কি বলো? অনেকেই তো ক্লাসে জয়েন করে নাই। রেকর্ডটা দেওয়া থাকো, তোমরা একটু অন্যান্য স্যারের কাছে পড়ে দেখো। এই বিষয়বস্তু অন্যান্য স্যারের কাছে একটু পড়ে দেখো, অন্যান্য স্যারও তো আছে, আরো এক্সপার্ট স্যার আছে তো। রেকর্ডটা থাকলো আজকে, কি বলো? কি শীটের ছবি পাঠিয়ে দিবেন? জি স্যার, দিয়ে এক্ষুনি পাঠাই দেবো, শীটের ছবি পাঠাই দেবো, প্লাস আমার বাসায়ও শীট আছে, তোমাদেরটা রেডি করা আছে, বেশ কয়েকটা শীট পাবা আসলে, খালি এটা না, আমার বাসায় আসলেই পাবা। আর যে দূরে আছো সেই গ্রুপের ছবি তুলে এই করো, ছবি নিয়ে করো। আর রেকর্ড দিলাম না।